আজকে আমি আপনাদেরকে পিটিসি রিলে এবং ওভারলোড প্রোটেক্টর চেক করা শেখাবো। এছাড়াও কম্প্রেসরকে সম্পূর্ণভাবে কানেকশন করা শেখাবো। এই জন্য আমি এটাকে একটা ক্লিপন মিটার নিয়েছি। এই ক্লিপন মিটারের সাহায্যে আমি পিটিসি রিলে চেক করতে পারি এবং ওভারলোড প্রোটেক্টরটাও চেক করতে পারি। এই জন্য আমি এটাকে রেজিস্ট্যান্স অপশনে রাখলাম। এখানে মিটারে আমরা স্পিকার অপশনেও রাখতে পারি। এখানে সিলেক্টর নব আছে, সিলেক্টর নব চাপ দিলে আমার এটা স্পিকারে চলে আসবে। এমন মুহূর্তে আমি দুটো নবকে যদি কানেক্টরকে ধরি তাহলে একটা সাউন্ড আসবে, স্পিকার বাজবে। আমি যদি আমার নর্মালি এই ওভারলোড প্রোটেক্টরটি নর্মালি ক্লোজ হওয়ার কথা, অর্থাৎ কানেকশন পাওয়ার কথা, আমি এর যে দুটো টার্মিনাল আছে এটা ধরলে আমার স্পিকারটি বাজছে। আপনারা শুনছেন নিশ্চয় স্পিকারটি বাজছে, তার মানে এটা ভালো আছে। এছাড়াও এটাকে আমরা সিরিজ ল্যাম্পের সাহায্যে টেস্ট করতে পারি। সেই ক্ষেত্রে আমরা যদি সিরিজের একটা কর্ড নিই, আমি একটা সিরিজের কর্ড নিলাম। আমার এদিকে সিরিজ বোর্ড আছে, আমি সিরিজ বোর্ডের লাইনটা নিলাম। নেওয়ার পরে আমি আমার যে ওভারলোড প্রোটেক্টরের দুই পাশে ধরলে আমার সিরিজ ল্যাম্পটির বাতি জ্বলে আসলো এবং বাতি জ্বলে আসলে তার মানে এটা কানেকশন পাচ্ছে, তো এটা ঠিক আছে। এটা ছাড়াও আরও বিভিন্ন নিয়মে চেক করা যায়, এটা এম্পিয়ারের উপর নির্ভর করে। আমরা যদি এখানে একটা মোমবাতি দিই, এটা হিট করি অথবা কোনো বাতির উপরে রেখে হিট করি, তাহলে নির্দিষ্ট সময় পরে যখন গরম হয়ে যাবে তখন এই ডিসকানেক্ট হয়ে যাবে। এভাবে হিট করে যদি আমরা সেই লোডটাকে ডিসকানেক্ট করার পরে আমরা আবার যখন হিটটাকে সরিয়ে নিব, যে তাপের উৎসটা ছিল সেটাকে সরিয়ে নেওয়ার পরে এটা ঠান্ডা হতে থাকবে। তখন মুহূর্তের মধ্যেই যদি সে আবার কানেকশনটা কমপ্লিট করে দেয়, আবার হিট পেলে মুহূর্তের মধ্যে ডিসকানেক্ট করে দেয়, তাহলে আসলে এর কন্ট্যাক্ট পয়েন্টটা ভালো বোঝা যায়। তাই সেজন্য আসলে এখানে হিট দেওয়া প্রয়োজন। আমি এখন আর হিট দিচ্ছি না, এত কিছু দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আমি করে রাখলাম, আপনারা চাইলে এভাবে প্র্যাকটিস করে দেখতে পারেন। শুধু হিট দিবেন, এই যে পাত আছে এই পাতে হিট দিলে এটা ডিসকানেক্ট হয়ে যাবে, আর হিট সরিয়ে নিলে আবার দ্রুতই সে কানেক্ট হয়ে যাবে। যেটা যত দ্রুত কানেক্ট হতে পারে হিট সরানোর পরে সেটা তত ভালো, আর যেটা সময় বেশি নেবে সেটা একটু দুর্বল আর কি। ঠিক আছে, আমি এটা পিটিসি রিলেটা আপনাকে দেখাই। তো এই পিটিসি রিলের এখানে দুটি টার্মিনাল, আপনারা জানেন যে এটা কম্প্রেসরের সাথে একটা স্টার্টিং এবং একটা রানিংয়ে বসবে। এখানে 5 এবং 6 লেখা আছে আসলে। আর এই পাশে যে দুটো টার্মিনাল দেখছেন, অনেক পিটিসি রিলে একটা টার্মিনাল থাকতে পারে, শুধু ডান পাশের একটা। আবার অনেকের এখানে নিচে আরও একটা থাকতে পারে, অর্থাৎ 3টা থাকতে পারে। এটা আমার হাতে তো দুটো আছে, একটাও হতে পারে, 3টা হতে পারে। তো আমি এটা চেক করা দেখাই, এটা খুবই নর্মালি চেক করা যায়। যেমন আমরাও এটা সাহায্যে দেখব। আমরা এটা মিটারটা সিলেক্ট করাই আছে আগেই। এখন আমি জাস্ট এর একটা নবের মধ্যে এটা ঢোকাই দিলাম, দেওয়ার পরে এটা পাচ্ছে কিনা। এটা পাচ্ছে, এদিকেও পাচ্ছে, উভয় দিকে আমার এটা পাচ্ছে। অতএব আমার এটা ভালো আছে, কারণ এই মুহূর্তে আমার এটা সবই কানেকশন থাকবে, উভয় দিকে আমার এটা কানেকশন থাকবে। তা আপনারা বুঝছেন মনে হয় শব্দ শুনে, যেটা উভয় দিকে পাচ্ছে, তার মানে এটা ভালো আছে। যদি কোনো দিকে না পেতো এটা ভালো নয়। এটা স্টার্টিং কোয়েলকে আসলে যখন এটা ভোল্টেজ ইন্ডিউস হয়, লাগানো হয়, তখন এটা স্টার্টিং কোয়েলকে বিচ্ছিন্ন করে দেয়। তো আমি এখন আবার আমার কম্প্রেসরটাকে টেস্ট করা দেখাবো। আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে অবশ্য বলছি যে আপনি একটা কম্প্রেসরকে যদি নেওয়ার পরে সেই কম্প্রেসরের যে 3টি টার্মিনাল আছে, আপনার মুখোমুখি কম্প্রেসরকে ধরার পরে যেটা এইভাবে থাকবে, যার উপরেরটা হবে কমন, ডান পাশেরটা হবে রানিং এবং বাম পাশেরটা হবে স্টার্টিং। এটা একটা বেসিক্যালি নিয়ম। তাছাড়া আপনার যদি কম্প্রেসরের ডায়াগ্রাম দেওয়া থাকতে পারে, যেমন এই কম্প্রেসরের একটা ডায়াগ্রাম এখানে দেওয়া আছে, আপনারা মনে হয় দেখতে পাচ্ছেন। এখানে জাস্ট লেখা আছে উপরে সিতে আসলে কমন, ডান পাশে রানিংয়ের আর লেখা, আর বামে এখানে এস লেখা, এসে হলো স্টার্টিং। তো এটা দেখাই বোঝা যাবে যে আসলে এই উপরেরটা কমন, ডান পাশেরটা রানিং, বাম পাশেরটা স্টার্টিং। তাছাড়াও আমরা কমনলি যদি লেখা নাও থাকে, ডায়াগ্রাম নাও থাকে, তাহলে আমরা এভাবে ধরে নিতে পারি এটা স্ট্যান্ডার্ড একটা রুল, উপরেরটা কমন, ডান পাশেরটা রানিং এবং বাম পাশেরটা স্টার্টিং। এছাড়াও আমরা এটাকে টেস্ট করতে পারি, আমি এটাকে মেপে দেখতে পারি, সেজন্য আমরা একটা মিটার ইউজ করলাম। তো আমি এই মিটারের সাহায্যে এই অপশন থেকে রেজিস্ট্যান্সকে মাপতে পারবো। তা আমি এটা আপনাদেরকে পার্ট দেখেন। আমি এই যে প্রথমে এই দুটো ধরলাম, ধরার পর এখন দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন 30.2 বা 30 সামথিং একটা পার্ট আসছে। তারপরে আমি একটা চেঞ্জ করলাম, অন্য একটা ধরলাম, ধরার পরে এখানে আসলো কত, 16 আসলো।
আমি এবার এই দুটোকে চেঞ্জ করে অন্য একটাই ধরলাম, এবার 14 আসলো সামথিং। তো এখন আপনারা দেখেন যে সব থেকে বেশি আসলো এই দুটোতে। আমি আপনাদেরকে বলবো যে দুটোতে সব থেকে বেশি আসে, ওই দুটো রেখে অন্য যেটা থাকবে, অবশিষ্ট যেটা আছে উপরে যেটা যেমন ফাঁকা আছে, এই অবশিষ্ট এটা হলো আপনার কমন হবে। এখানে আপনি নিউট্রালটা দিবেন, এখানে আপনি নিউট্রাল দিবেন, এবং এই কমনের সাপেক্ষে আপনি দেখেন কোনটা কম। কমনের সাপেক্ষে এইটা হলো কম আর এই পাশেরটা হলো বেশি। তা এটা যেহেতু কমন হয়ে গেছে, তাহলে এটা হবে আপনার রানিং। কমনের সাপেক্ষে যেটা কম সেটা হবে রানিং। তো এখন আমরা হলো এটা কানেকশন করি। তো কানেকশনের জন্য আমার যেটা লাগবে, আমি হলো কমনে এই যে ওভারলোড প্রোটেক্টরটি লাগিয়ে দেব। আমার এখানে ওভারলোড প্রোটেক্টর পিন আছে, আমি এখানে কমনে ওভারলোড প্রোটেক্টরটি লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পরে আমার যে একটা টার্মিনাল ফাঁকা থাকলো, আমি এই টার্মিনালে আমার যে সাপ্লাই লাইন আসবে, আমি সাপ্লাই লাইনের নিউট্রালটা এখানে লাগিয়ে দেব। তো আমি একটা সাপ্লাই লাইন নিলাম, নেওয়ার পরে আমি সেটার একটা তার আমি এখানে লাগাই দেব। আমি মনে করছি এটাই নিউট্রাল তার, আমি এটা সাপ্লাই লাইনে লাগিয়ে দিচ্ছি। এখানে আসলে এইভাবে লাগানো লাগে না, এটার জন্য ক্লিপ আছে, বাজারে কিনতে পাওয়া যায়। তো আমার কাছে এই মুহূর্তে ক্লিপটা নাই, তো আমি এই জন্য এটা মুড়িয়ে দিলাম। আপনারা এটা ক্লিপ দিয়ে করবেন, তাহলে লুজ কানেকশন পাওয়ার সম্ভাবনা থাকবে না। আমি আসলে এই ভিডিওটা শুধু আপনাদের দেখানোর জন্যই করছি। যদি স্থায়ী করতাম সেক্ষেত্রে আমার অবশ্যই এখানে ক্লিপ ব্যবহার করা বা ভালোভাবে করা লাগতো আরও। তো আমি এখানে এটা লাগিয়ে দিলাম শুধু নিউট্রালটা। এখন আমার যেটা থাকলো আমার পিটিসি রিলেটা। তো আমি এই যে পিটিসি রিলে, আমি পিটিসি রিলে যে দেখতে পাচ্ছেন এখানে দুটি টার্মিনাল আছে, এখানে দুটি ছিদ্র আছে। তো আসলে এটাকে আমি সোজাসুজি ধরে এটা বসাই দিলে এটা লেগে যাবে। তো এটাই লাগানোর নিয়ম। এখন আমি যেটা আপনাদেরকে বলছিলাম যে ডান পাশের দেখ ছিল হলো রানিং, তো আমি উক্ত রানিংয়ে আমার ফেস তারটা লাগিয়ে দিব। তো সাপ্লাই আপনারা জানেন দুটো তার আমরা নিউট্রালটা লাগিয়ে দিচ্ছি অলরেডি। এখন আমার বাকি আছে হলো রানিং, আমি এই যে রানিংটা লাগাই দিচ্ছি। আমি এটা খুলেও লাগাইতে পারি, ওখানে লাগানো হলে একটু লাগাইতে কষ্ট হয়ে যায়। আমি খুলে নিলাম, খুলে আমি এখানে মুড়িয়ে লাগাই দিচ্ছি। আমি রানিংয়ে লাগাই দিলাম, দেওয়ার পরে এখন যদি আমি সাপ্লাই দিই তাহলে আমার কম্প্রেসরটা চালু হয়ে যাবে। তো আমি এই জন্য কম্প্রেসরে একটা লাইন দিলাম, দিয়ে আমি সাপ্লাই দিব। তো আপনারা শব্দ শুনে বুঝতে পারবেন, তো এখানে যে একটা শব্দ কম্প্রেসরের আওয়াজ আছে। আর এদিকে এটা হলো সাকশন, এটার ভিতরে লাইনে হাওয়াটা টানছে এবং সেটা কম্প্রেসর প্রেশারাইজ করে এটা ডিসচার্জ লাইনে বের করে দিচ্ছে। আমরা কম্প্রেসরের এই ডিসচার্জ লাইন চেপে ধরে দেখতে পারি যে তার মেকানিক্যাল সমস্যা আছে কিনা। কম্প্রেসরের কাজ হলো সেটা আপনার প্রেশার সৃষ্টি করবে। নর্মাল প্রেশারে বাতাসকে বা এয়ারকে অথবা গ্যাসকে নিয়ে সে প্রেশার সৃষ্টি করবে। এই প্রেশারের মাধ্যমে এটা রেফ্রিজারেশনে কাজ করে, বা আমরা বিভিন্ন জায়গায় গাড়িতেও এটা হওয়া দিতে পারি। তো গাড়িতে হওয়া দেওয়ার জন্য সেই কম্প্রেসরের ক্ষমতা অনেক বেশি দরকার। এটা রিক্সা, ভ্যান বা ছোটো ছোটো জিনিসে হওয়া দেওয়া যাইতে পারে, বা বল, ফুটবল এগুলোতে হওয়া দেওয়া যেতে পারে। তো আপনারা বুঝতে পারছেন এই পাশে এটা যে আমি চেপে ধরে রাখতে পারছি না, একটা শব্দ হয়, অর্থাৎ এটা প্রেশার তৈরি করছে। তো মেকানিক্যাল অংশ মোটামুটি ভালো আছে। আর এই পাশে এটা হলো হওয়া টানছে। এখন আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখাই, যেটা কারেন্ট কেমন নিচ্ছে। এটা এই মুহূর্তে কারেন্ট আমরা টেলিফোন মিটার ব্যবহার করছি। এখন আমি এর সিলেক্টর নাপতে চেঞ্জ করব, চেঞ্জ করে আমি এম্পিয়ারে দিলাম। দেওয়ার পরে এখন আমি যে কোনো একটি তারের মধ্যে ঢুকলেই আমি এম্পিয়ার পাইতে পারবো। এখানে 0.55 একটা এম্পিয়ার দেখাচ্ছে। আমি যদি অন্য একটি তার ধরি সেখানে একই রকম পার্ট দেখাবে, যে কোনো একটা তার ধরলেই হবে। তা আমরা এম্পিয়ার পাইলাম, এবং যখন আমি এটা চেপে ধরবো এই মুহূর্তে লোড দিচ্ছি, আমি লোড দিলে কিন্তু এম্পিয়ার বেড়ে যাবে। কারণ এটা যখন কম্প্রেসরটা ফ্রিজের মধ্যে ব্যবহার করা হবে তখন তো আসলে লোডে থাকবে, তখন এটা এম্পিয়ারটা বৃদ্ধি পাবে। তো দেখতে পাচ্ছেন আমি লোড দিলে এটা এম্পিয়ার বেড়ে গেছে। আমি হাত দিয়ে চেপে ধরছি তাতেই আসলে কিছুটা লোড পেয়েছে, বেড়ে গেছে। আবার আমি যদি এদিকে যে পাশে হাওয়াটা টানছে বা বাতাসটা টানছে এই পাশটা যদি বন্ধ করে দিই তাহলে আসলে তার লোড বন্ধ হয়ে যাবে। এই ক্ষেত্রে আরও এটা কমে যাবে আস্তে আস্তে। তো এখানে আমার আগেই 0.5 ছিল, এখানে আমি ধরে রাখছি। ধরে রাখার পরে এটা খুব বেশি কমছে না, তবে লোডের মুহূর্তের তুলনায় এটা যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে সেটা কমে যায়।
ঠিক আছে, আমি এটা আপনাদেরকে দেখালাম। এছাড়াও আমি এর সাথে ক্যাপাসিটর যোগ করা যেতে পারে। আমি ক্যাপাসিটর যোগ করাও দেখাচ্ছি। আপনারা মনে রাখবেন যে কারেন্টটা কত। আমি আবারও দেখাচ্ছি মনে রাখার জন্য। তো দেখেন এখানে কারেন্ট আছে 0.536, আর লোড যদি বাড়িয়ে দিই, আর লোড বাড়িয়ে দিলে কারেন্টটা আসতেছে আপনার 0.6 টু সামথিং আর কি। তো এখন আমি এটা আপনাদেরকে দেখালাম। এরপরে আমি এর সাথে একটা ক্যাপাসিটর যোগ করতে চাই, এই জন্য আমি লাইনটা ডিসকানেক্ট করলাম। করার পরে আমি একটা ক্যাপাসিটর নেব। আপনি দেখতে পাচ্ছেন আমি একটা ক্যাপাসিটর নিয়েছি 3.5 মাইক্রোফ্যারাড। আপনারা কম্প্রেসরের জন্য 3.5 বা 2.5 যেগুলো আমরা সিলিং ফ্যানে ব্যবহার করি, আর বড় কম্প্রেসর হলে আপনার 4 পয়েন্ট পর্যন্ত ব্যবহার করতে পারেন, 4 ব্যবহার করতে পারেন। আর এসির ক্ষেত্রে তো সেখানে ক্যাপাসিটর ব্যবহার করাই হয় সচরাচর, সেখানে আরও বড় বড় ক্যাপাসিটর ব্যবহার করা হয়। এটা ফ্রিজের জন্য বললাম জাস্ট। তো আমি দুটো তার এটা আমরা ক্যাপাসিটরের সাথে লাগিয়ে নিব ফার্স্টে। আমি দুটো তার ক্যাপাসিটরের দুই পাশে লাগাই নিয়েছি। এটা কোনো পলারিটি ক্যাপাসিটর না, এটার কোনো দিক নির্দিষ্ট নাই, যে কোনো একটা টার্মিনালে যে কোনো একটা তার লাগালেই হবে। দেখতে পাচ্ছেন আমি দুটো তার লাগিয়ে নিয়েছি। এই দুটো তারকে আমি এখন আমার যে পিটিসি রিলে ছিল আমি তার দুই পাশে লাগিয়ে দিব। এখন যে কন্ডিশনে আছে সেম সেটা থাকবে, তার সঙ্গে শুধু এই দুটো আমরা যোগ করে দিব, আর তাছাড়া আমরা বাড়তি কিছু করব না, শুধু যোগ করে দিব এই দুই টার্মিনাল। তার মানে যে পজিশনে আছে এরকম পজিশনই থাকবে, শুধুমাত্র আমরা এটা খুলে নিলাম। খুলে যে দুই পাশে দুটো তার আমরা লাগিয়ে দেব, ক্যাপাসিটরের দুটো তার দুই পাশে লাগাবো আমরা। আমি এই পাশে ফাঁকা ছিল আগে, এটা স্টার্টিং সাইডে ছিল, এখানে কিছুই ছিল না। যেমন আমরা সিলিং ফ্যান কানেকশন বা অন্য কানেকশনের ক্ষেত্রে কিন্তু স্টার্টিং এবং রানিং কয়েলের মধ্যে আমরা ক্যাপাসিটর লাগাই থাকি। তো আমি এখানে লাগালাম এবং আমি এই পাশে অন্য একটা তার লাগাচ্ছি, কারেন্টের মান দেখাবো। তো আমি ক্যাপাসিটর যোগ করলাম, যোগ করার পরে আমি আবার আমার সাপ্লাই লাইনটা আমি লাগাই দিচ্ছি। লাগাই দেওয়ার পরে আমি এটা অন করবো। এটা কি হলো? আবার কি ফিরে রানিং চালু হবে? আচ্ছা, সমস্যা নেই, এটা মুভিং আসলো, এমনি বন্ধ হয়ে গেছে। এটা সর্বপ্রথম মুভিং আসলো, মুভিং সেটিং এটাই আসলো। তো আমি আবার লাইনটা লাগাই নিচ্ছি। এখন আবার আমি সাপ্লাই লাইনটা অন করব। অন করার পরে আপনারা শব্দ শুনে বুঝতে পারছেন যে কম্প্রেসরটি চালু হয়েছে। আমি যেটা দেখাতে চেয়েছিলাম কারেন্ট, আমি সেই জন্য আবার আমি আমার ক্লিপন মিটারটা সংযোগ করলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখন কারেন্টটা কিন্তু অনেক কম দেখাচ্ছে, 0.2, আগে 0.5 ছিল, এখন 0.2। আমি এখানে যদি লোডটা যোগ করি, আমি লোড দিই, দেখেন লোড দেওয়ার পরে তাহলে কিন্তু এখন 0.4 আসছে, 0.435 কিন্তু আসে না। কিন্তু আগে লোড দিলে 0.6365 এরকম মানে উঠে যাচ্ছিল। তার মানে আপনারা বুঝতে পারছেন যে ক্যাপাসিটর লাগালে কারেন্টটা কিছু কম নেবে। এর কারণ আসলে এটা একটা ইন্ডাক্টর লোড, এটা ইন্ডাকটিভ লোড, এর মধ্যে আসলে পাওয়ার ফ্যাক্টর লস হয়ে যাচ্ছে। তো এই জন্য আর কি আমরা ক্যাপাসিটর লাগালে পাওয়ার ফ্যাক্টরটা কিছু ইমপ্রুভ হচ্ছে। এই জন্য এটা যেমন কারেন্ট কম নেবে, ঠিক তেমনই ক্যাপাসিটর লাগালে কম্প্রেসারটা স্থায়ী হবে, আপনাদের বিলও কম আসবে। কারণ কারেন্ট কম নিলে হিটও কম হয়। আপনারা জানেন যে হিট কারেন্টের বর্গের উপর নির্ভর করে, কারেন্টের বর্গমূলের উপর, কারেন্টের স্কোয়ারের উপর নির্ভর করে। তো এখন অবশ্যই ক্যাপাসিটর লাগানো উচিত। এখন বর্তমানে অনেক কোম্পানি ক্যাপাসিটর লাগিয়ে দেয়। তো যাই হোক, আপনারা ভিডিওটি দেখছেন মনে হয়। যদি না বুঝেন বা কোনো জায়গায় সমস্যা থাকে আমাকে কমেন্টস করতে পারেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।